স্মরণকালের সব থেকে কঠিন সময় পার করছে আওয়ামী লীগ। ক্ষমতায় টিকে থাকতে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা পালিয়েছেন নেতাকর্মীদের রেখে। জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে জানিয়েছে ভারত। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্টে বিস্তারিত। ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত, ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক সমীকরণ হোক অথবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেয়ালিপনা হোক, যে কারণেই হোক, বাংলাদেশের ডক্টর ইউনূসকে তো কাছে টেনেই নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং পাশাপাশি ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দূরে ঠেলেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এর প্রমাণস্বরূপ আমরা এর আগে দেখেছি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আহ্বান করা হয় নাই, ডাকা হয়নি, দাওয়াত দেওয়া হয়নি, এবং পাশাপাশি তার শত্রুদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসেই বিশ্বের সমস্ত দেশকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার বা বাংলাদেশকে আর্থিক সহায়তা চালু রাখার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে কারণে কিন্তু ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাও জানিয়েছে, স্বাগতও জানিয়েছে। তো এই সব কিছু দেখে মোটামুটি দিশেহারা হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সে এবার মাইনকে চিপায় পড়ে, মানে এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনূসকে সমর্থন বা সাপোর্টের কথা অস্বীকার করলেও এবার মাইনকে চিপায় পড়ে নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। সে কারণেই এবার ভারতে কপাল পড়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে শেখ হাসিনাকেও ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিচ্ছে। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা করছেন চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাটম্যান। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। এই নতুন তথ্যে কি রয়েছে? শুভজিৎ, শেখ হাসিনাকে ফেরত দিতে আসলে ভারতের কি পদক্ষেপ হতে পারে, পাশাপাশি আরেকটি বিষয় সেটা হচ্ছে যে চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, সেটি কি শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি আসলে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতকে ডোনাল্ড ট্রাম্পের কঠিন শিক্ষা, ইন্টারপোলের হাতে ভারতের শেখ হাসিনাকে গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত দেওয়া নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ, যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়, নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসার প্রয়োজনে দরকার বাংলাদেশকে? আমেরিকানদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ইউনূস সাহেব হচ্ছে ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করার উৎকৃষ্ট উপাদান। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায়, এবং সে ইউনূসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট। ইউনূস সাহেব ওই সুযোগকে বাদ দেবে না, কারণ ইউনূস সাহেবের আমেরিকায় তার প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, ইউনূস ফাউন্ডেশন রয়েছে, এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করা তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান
পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যে ভারত সহ অন্যদের উপর নির্ভরশীলতা কমবে। এ যেন ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস ড্রিল বেবি ড্রিল এর সাথে সাড়া দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া। ট্রাম্পের এই মেয়াদে মোদীকে পেছনে ফেলে এগিয়ে গেল ডক্টর ইউনূস। ট্রাম্পের স্লোগান যেমন আমেরিকা ফার্স্ট, তেমন অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এখন ফার্স্ট। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ঘোষণা দিয়েছেন, ভারত যদি মার্কিন পণ্যের উপর 100% শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। এটা যদি হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে। এমনই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের রিজার্ভে চাপ পড়েছে, রুপির দরপতন সর্বোচ্চ। এখন যদি বাড়তি করের বোঝা ভারতকে নিতে হয় তাহলে রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাবে। শুধু এটা নয়, ট্রাম্পের করা অভিবাসন নীতির কোপও পড়বে ভারতীয়দের ঘাড়ে। 2024 সালে পিউ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকায় আনডকুমেন্ট ইমিগ্রেন্ট বা কাগজপত্রবিহীন বিদেশি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা 7,25,000। ভারতীয় জনগোষ্ঠী হলো এখানে তৃতীয় বৃহত্তম, মেক্সিকো আর এল সালভাদোরের পরেই। ট্রাম্পের আমলে এদেরকে ভারতে পাঠিয়ে দিলে চাপে পড়তে হবে ভারতকে। তাই এখনো পর্যন্ত এটা বলা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখনো পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ ও নোবেল জয়ী ডক্টর ইউনূস। আর যেখানে বাংলাদেশ এগিয়ে গেছে সেখানে নির্দ্বিধায় পিছিয়ে গেছে ভারত। আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। তো অনেকেরই প্রশ্ন, ঘটনার সত্যতা কি? কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে। ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে ওনার বিরুদ্ধে। তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা। তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি, ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি। ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোন একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে, নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা? তো পুরোটা বিষয় আজকে আপনারা একটু বুঝে নেন, ক্লিয়ার হন। প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমসকে কোট করে যে নিউজটা আসছে, এটা মূলত গুজব। শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেনি, এবং কি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করতেও পারবে না। কারণ ইন্টারপোল এমন কোন বাহিনী বা টিম না যে পৃথিবীর 10টা দেশ থেকে 10 জন পুলিশ বা 100 জন পুলিশ একটা হেলিকপ্টার নেয়া, উড়োজাহাজ নেয়া বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল, গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। তো আসুন দেখি আগে ইন্টারপোল কি, কেন চাইলে ইন্টারপোল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না। তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু ভারতে পারবেন না। প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। তো ইন্টারপোল কারা, এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন। আমরা এবার দেখছি যে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে। তো ইন্টারপোলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপোল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি, এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত। তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে। আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে, বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল, ভারতের পুলিশও ইন্টারপোল, তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকই ইন্টারপোলের সদস্য। এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চেষ্টা করা হচ্ছে, তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায়। এটার একটা মূল মাদার ডাটাবেস আছে, যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আমরা নিতে পারি। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি, বাংলাদেশের আইনের চোখ, তিনি এখন অবস্থান করছেন কোথায়? ভারতে। বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওইখানে একটা নোটিশ জারি করে। তো সেই নোটিশ বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক। তো ইন্টারপোল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেয়, মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে। তো ভারতের পুলিশ করবে কি, তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার।
গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে। বইমেলা শুরু হয়েছে, অনেক আলাপ আলোচনা চাইতে আরেকটা আলাপ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয়, সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল। সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন। অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন। আমাদের এই সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন। অনেকেই খুব সমালোচনা করছেন, অনেকে প্রশংসা করছেন, কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না, আবার কেউ কেউ আকারে ইঙ্গিতে লিখছেন সম্ভবত। যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ জনাব আনু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই। তিনি বলছেন, খুব বাজে, রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা, নিন্দা জানাই। উনি কাকে ইন্ডিকেট করেছেন নিশ্চিত নয়, তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে, এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন, কেউ কেউ প্রতিবাদও করছেন। মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি, যে ছবিটা ইনফ্যাক্ট মুছে দেওয়া হয়েছিল, পরে আবার সেটাকে আঁকানো হয়, যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায়, সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন। মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে, গণতান্ত্রিক দেশগুলোতে কি হয়, সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না। আমি একটু সরিয়ে রাখি, আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয়। যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে, কুশপুত্তলিকা পোড়ানো, একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেয়া, সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেয়া আমরা বহু সময় করেছি। তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি? বলি না, এটা একটা প্রতিবাদের ভাষা, গ্লোবালি অ্যাকসেপ্টেড। আমরা গণতন্ত্রের কথা বলছি, ফর গডস সেক। শেখ হাসিনা হতে হবে না। শেখ হাসিনার মতো পিশাচ দানব, মানে একটা পিশাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি, সেখানে ময়লা ফেলছি, সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি, তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে। আমি আবারও বলছি, আমি সরিয়ে রাখি শেখ হাসিনা না, একটা স্বাভাবিক সরকার, তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয়, কোনো একটা গোষ্ঠীর হয়, এটা হয়। একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকার সবাইকে খুশি করতে পারবে না, কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে। যেমন আমরা ধরি, আমি আসবো হয়তো জেনে আলাদাও কথা বলবো, তিতুমির কলেজের স্টুডেন্টরা যা করছেন, সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না, একটা জেনুইন ভালো সরকারও পারে না, কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে। তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে, তাদের স্বার্থ যেহেতু ফুলফিলড হয় নাই। বহু 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 ঘটনা ঘটে। আমি খুব রিসেন্ট একটা ঘটনার কথা মুহূর্তে মনে পড়লো, মানে ট্রাম্পের মতো লোক, যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে, সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্য এম্পায়ার হ্যাজ নো বলস এরকম একটা নাম দিয়ে ট্রাম্পের অত্যন্ত বডি শেমিং করা একটা স্ট্যাচু আমেরিকার বিভিন্ন শহরে রাখা হয়েছিল, প্রকাশ্য রাস্তায় মানুষ গিয়ে ওটার সাথে ছবি তুলেছে, ফান করেছে। খুবই বাজে রুচি হয়ে গেল, খুবই প্রবলেম হয়ে গেল। তো আসলে সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ, এবং সেটা বহু সময়ই কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি, কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা। আবারও বলছি, একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায়, কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভালো লাগছে না, তার বিরুদ্ধে গেছে সরকার, তিনি সন্তুষ্ট নন, তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন। মানে একটা ডাস্টবিন কেন, আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরো কারো কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর। সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে কারা আদতে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে। এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে, কেউ সেটা মনে করে থাকতে পারেন। আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে। কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার, আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না। ভবিষ্যতের কোনো সরকারও, ভালো সরকার, নির্বাচিত সরকার, সেই সরকারও যদি কোনো কিছু করে, মানুষ যদি ক্ষুব্ধ হয়, এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে। সে তার জন্য শেখ হাসিনার মতো, রিপিট, দানব বা পিশাচ হতে পারে না। শেখ হাসিনার মতো দানব বা পিশাচ এই ভূমির ইতিহাসে নাই, বহু জায়গায় নাই। তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা, সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি। যে মানুষটা আমাদের হাতে থাকলে, বিচার করলে, অনেকেই বলেন শতবার ফাঁসি তার হওয়া উচিত। ইয়াস, যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন, সারা 15 বছর ধরে করেছেন, তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয়। এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোনো সরকার বা বাইরের কোনো সরকার যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না, শেখ হাসিনার মতো দানব হতে হবে না, একটা ভালো সরকারেরও
বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে, কুশপুত্তলিকা পোড়াতে পারবে। তখন তো আমরা আওয়াজ করি নাই, অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন। বাংলাদেশের ইতিহাসের এটা পরতে পরতে আছে, এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে। কারো যদি অসততা না থাকে, কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে, তারপরও যদি প্রতিবাদ করে থাকেন, তারকে বলবো, এটা আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্রে এই জিনিসগুলো হয়। গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না, কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে, মত প্রকাশের সুযোগ থাকে, এবং কখনো কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশকে কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল, এটা সীমা লঙ্ঘন করলো। তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে নেওয়ার চর্চা থাকতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। আমরা মনে হয় ওইদিকে যেতে হবে। আমি আমেরিকার উদাহরণ দিয়েছি, মানে আমরা কাল আমেরিকা হয়ে যাবো তা না, কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে। যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা, সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। খেয়াল করবো, আমরা কার্টুন নিয়ে শেখ হাসিনার সময় একই ঘটনা ঘটেছিল। আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে, তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে। তখন শেখ হাসিনার খারাপ লেগেছে, এটা খারাপ জিনিস, তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, কিন্তু তারও কার্টুন নিয়ে অ্যালার্জি আছে, মোদির বিরুদ্ধে কথা বলা নিয়ে অ্যালার্জি আছে। ওখানেও একই রকম, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে, ওখানেও তিনি এগুলো নিতে পারেন না। তো যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে, সেটা অগণতান্ত্রিক জায়গা। সচিবালয় ঘেরাও কর্মসূচি বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের। বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দুই পাশের সড়ক অবরোধ করা বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা এখন শ্যামলীতে। সেখানে অবরোধ করছেন তারা। সরকারকে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়ার কথা বলেছেন। কোনো দাবি মানা না হলে পরে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। প্রয়োজনে আত্মহত্যা করবেন বলেও তারা হুমকি দিয়েছেন। রবিবার বেলা 11:30টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের সামনে থেকে সরে গিয়ে শ্যামলী মোড়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। যাদের নেতৃত্বে এ অবরোধ চলছে, সাংবাদিকদের দেখে তারা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, যদি এর ভেতর ওনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরার উদ্দেশ্যে রওনা দেব। আন্দোলনে আহত শরীফ বলেন, আমরা বলতে চাই, এ আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, অন্ধ হয়ে গেছি, খোড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেইমানি করা হয়, হাসিনা গেছে যে পথে, তারাও যাবে সেই পথে। তিনি আরো বলেন, আমরা শনিবার রাত থেকে আন্দোলন করছি, এখন পর্যন্ত কোনো উপদেষ্টা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা 4টা পর্যন্ত আলটিমেটাম দিলাম, যদি এর ভেতরে ওনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরার উদ্দেশ্যে রওনা দেব। দরকার হলে আমরা কেউ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেব। আরেক আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা অবরোধ করে দেয়, মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তর্বর্তী সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, সেই খবর কেউ নিচ্ছে না।